যে রাম মন্দিরের সুরক্ষায় নিয়োজিত রয়েছে শত শত ব্ল্যাক ক্যাট কমান্ডো, আধুনিক সিসিটিভি গ্রিড আর কঠোর গোয়েন্দা নজরদারি, সেই মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরে থেকে গায়েব হয়ে গেল কোটি কোটি টাকা আর সোনাদানা। ঠিকই শুনছেন, কোনো বাইরের ডাকাত দল নয়, স্বয়ং রামলালার সেবকরাই দিনের পর দিন ধরে লুটে নিল ভক্তদের দেওয়া দান। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব চুরিটি? কেনই বা তড়িঘড়ি পদত্যাগ করতে হলো ট্রাস্টের খোদ সাধারণ সম্পাদক চম্পত রায়কে? 2026 সালের মে মাসের শেষ দিক, প্রতিদিনের মতোই অযোধ্যার রাম মন্দিরে লাখ লাখ ভক্তের ঢল নেমেছে। কিন্তু ট্রাস্টের অ্যাকাউন্টস বিভাগের কর্মকর্তারা যখন প্রতিদিনের দানের হিসাব মেলাচ্ছিলেন, তখন একটা অদ্ভুত বিষয় তাদের নজরে আসে। সাধারণত প্রতিটি দান বাক্স থেকে প্রতিদিন গড়ে 7 থেকে 8 লাখ টাকা জমা পড়ার কথা, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল 500 টাকার নোটের বড় বড় বান্ডিলগুলোতে রহস্যজনকভাবে ঘাটতি দেখা যাচ্ছে। খাতায় কলমে যে হিসাব থাকার কথা ব্যাংকের জমার সাথে তা কোনোভাবেই মিলছে না। প্রথমে বিষয়টিকে সাধারণ গণনা ভুল ভাবা হলেও ট্রাস্টের কর্মকর্তাদের সন্দেহ বাড়ে, আর এই সন্দেহের জেরেই টাকা গোনার ঘরে অর্থাৎ ডোনেশন কাউন্টিং রুমে ট্রাস্টের পক্ষ থেকে অত্যন্ত গোপনে বসানো হয় বেশ কিছু হিডেন বা গোপন ক্যামেরা, আর তাতেই বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্যিটি। গোপন ক্যামেরার ফুটেজ যখন ট্রাস্টের শীর্ষ কর্তারা দেখলেন, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এই চুরির ব্লুপ্রিন্ট কোনো সাধারণ চোরের নয়, ছিল অত্যন্ত সুপরিকল্পিত। চলুন সংক্ষেপে বুঝে নেওয়া যাক এদের চুরির ধরনটা ঠিক কেমন ছিল। প্রথমত, সিসিটিভি ব্লাইন্ড স্পট অর্থাৎ টাকা গোনার দায়িত্বে থাকা নির্দিষ্ট কিছু কর্মী জানতেন মূল সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক কোন কোণে বসানো আছে। তারা ইচ্ছে করেই এমনভাবে বসতেন যাতে ক্যামেরার নজরদারি আড়াল করা যায়। এরপর অত্যন্ত দ্রুততার সাথে 500 টাকার নোটের তারা নিজেদের জামা ও পকেটের ভেতর লুকিয়ে ফেলতেন। দ্বিতীয়ত, এই চক্রের হাত ছিল অনেক দূর পর্যন্ত। ব্যাংক কর্মকর্তাদের একাংশের সাথে হাত মিলিয়ে এরা টাকা গোনার সময় বান্ডিলে অতিরিক্ত নোট ঢুকিয়ে দিত। এরপর মন্দির থেকে ব্যাংকে টাকা নিয়ে যাওয়ার পথেই সেই বাড়তি টাকা সরিয়ে ফেলা হতো, ফলে খাতার হিসাব আর ব্যাংকের হিসাব সাময়িকভাবে মিলেই যেত। তৃতীয়ত, শুধু নগদ টাকাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা রামলালাকে যে সোনার কানের দুল, নাকের নথ, রূপোর চুড়ি বা নূপুর দান করতেন, সেগুলো ট্রাস্টের খাতায় অফিসিয়াল এন্ট্রি হওয়ার আগেই পকেটে পুরে ফেলত এই চক্রটি। জল যখন মাথার ওপর দিয়ে বইতে শুরু করে, তখন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন বাবু অযোধ্যার রাম জন্মভূমি থানায় একটি আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উত্তরপ্রদেশ সরকার অবিলম্বে একটি সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে। নতুন ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএসের ধারা 306, 316, 317 এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা 61 এর অধীনে মামলা রুজু হয়। পুলিশি অভিযানে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, অভিনাশ শুক্লা, তিন্নু যাদব ও মনীষ যাদব সহ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, এদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ইতিমধ্যেই প্রায় 80 লক্ষাধিক নগদ টাকা এবং প্রচুর পরিমাণ সোনারূপা উদ্ধার করেছে। তবে এই ঘটনা সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে রাম মন্দির ট্রাস্টের ভেতর। এই বিপুল আর্থিক কেলেঙ্কারির নৈতিক দায় নিয়ে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম প্রভাবশালী সদস্য অনিল মিশ্র নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা গেছে পুলিশে অফিসিয়াল এফআইআর করার আগেই ট্রাস্টের কিছু কর্মকর্তা নিজেদের স্তরে গোপন তদন্ত চালিয়ে মূল অভিযুক্ত অবিনাশ শুক্লার কাছ থেকে প্রায় 58 লক্ষ টাকা উদ্ধার করেছিলেন। প্রশ্ন উঠছে, কেন এই ঘটনাটি প্রথমে পুলিশের কাছ থেকে আড়াল করার চেষ্টা হয়েছিল? এর পেছনে কি আরও বড় কোনো রাঘব বোয়া লুকিয়ে আছে? কোটি কোটি মানুষের আস্থা আর আবেগের কেন্দ্রবিন্দু ছিল এই রাম মন্দির। সেখানে দাঁড়িয়ে ভক্তদের কষ্টের উপার্জনের দান নিয়ে এই ধরনের জঘন্য অপরাধ সত্যিই মেনে নেওয়া যায় না। পুলিশ ও এসআইটি বর্তমানে তদন্ত চালিয়ে দেখছে এই ধরনের জাল আর কত দূর বিস্তৃত। আপনার কি মনে হয়, এই চুরির পেছনে কি এই শুধু কয়েকজন কর্মচারী দায়ী, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।